নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকের ভিডিওটা একদমই অন্য রকমের হতে চলেছে আর আশা করব পুরো ভিডিওটা জুড়ে তোমরা থাকবে আর ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে এনেছিল অনেকগুলো আম, সেই আমটাকে আর কি এখন আমি এই বেসিনের মধ্যেই ভিজিয়ে দিচ্ছি লবণ আর খাবার সোডা দিয়ে। ওই মিনিট 2-3 মতো ভিজে গেলেই আর কি আমের মধ্যে যে সমস্ত জীবাণু রয়েছে সেগুলো সমস্তটাই চলে যাবে। আর তলার মধ্যে আমি একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি যেন বেসিনের জলটা আটকে থাকে, বেসিন থেকে জলটা না বেরিয়ে যায়, তাহলে ভিজে যাবে আর কি। অথবা কোনো গামলা বা বালতির মধ্যেও কিন্তু এই কাজটা করা যেতে পারে। তো এদিকে যতক্ষণে আমটা একটু ভিজছে ততক্ষণে আমি এদিকে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে সৃজনকে স্কুলে দিতে গেছিলাম বলেই আর কি সকাল থেকে একদম রেডি ফেডি হয়েই আছি। সকাল দিকে স্কুল, তো তার জন্য অনেকটাই সকালে উঠছি বলে কাজকর্মগুলো বেশ মিটে যাচ্ছে আর কি। তো ভাবলাম যে হ্যাঁ, বিছানাটা আগে পরিষ্কার করে দিই, আর ও বললো যে পুজো করবে, তাহলে ঘরটা ঝাড়ু দিয়ে আর কি মুছে ফেলবো। আজকে সারা দিনটাই বলতে পারো আম নিয়েই কেটেছে। আর তারপরে আমরা একবার বেরিয়েও ছিলাম আর এই যে এখন আবার ফিরে গেছি। তো এরপরে আর কি আমগুলোকে ধুয়ে ধুয়ে আর কি তুলে রাখছি আর এগুলোকে একটুখানি শুকিয়ে নেব। আম সবসময় যদি ধুয়ে এইভাবে গোটা অবস্থাতে আর তারপরে শুকিয়ে আচার বানানো হয়, আচার কিন্তু চট করে খারাপ হয় না। তবে আম কেটে ধুয়ে যদি সেটাতে আচার বানানো হয়, অনেক সময় দেখা যায় যে আমের মধ্যে আর কি ছাতা পড়ে যায়। তো তার জন্য এই কাজটা করাটাই আর কি আমার মনে হয় ভালো, বা আমি এটাই করি। তো এই যে আমগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়ে তারপর এগুলোকে আমি একটুখানি হাওয়াতে মেলে দেব। আর তারপর এগুলো আমি কাটবো। সেটা আজকে হতে পারে, আমার তো মনে হচ্ছে কাল হয়ে যাবে, কারণ অনেক কাজকর্ম রয়েছে। সাথে সৃজনের আবার ক্রিকেটের স্যারের আর কি খেলা রয়েছে, তো সেখানে খেলা দেখতেও যেতে হবে। এই সমস্ত নিয়ে বেশ কয়েকটা দিন একটু ব্যস্ত রয়েছি, কারণ ওদের ক্রিকেট ওখান থেকে আর কি খেলার একটা আয়োজন করেছে। তো সেখানে খেলা প্রতিদিন বন্ধুদের সাথে আর কি দেখতে যাচ্ছে। আর এই যে কিছু পাকা আম একজন দিয়েছিল, তো সেই আমগুলোকেও এখন আমি ওই একই প্রসেসে আর কি ভিজিয়ে দিচ্ছি। তবে আমের পরিমাণ যেহেতু কম, জলটা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তো এইদিকে কাঁচা আমগুলোকে আমি একটা চাদর বিছিয়ে ছোটো ঘরের খাটটার মধ্যে আর কি এইভাবে মেলে দিচ্ছি, তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে। হয়ে গেল 2 দিন আগে আমগুলো দিয়েছে, কিন্তু ওই যে আমার করাই হচ্ছে না আর কি, তার জন্যই ভাবলাম যে না, চলো আর আলসেমি করে লাভ নেই। আসলে শরীরটাও বেশ কয়েকদিন ধরে একদমই ভালো যাচ্ছে না। আসলে যখন দেখবে তোমাকে অনেক জায়গায় প্রয়োজন বা অনেক দিকে তোমাকে পরিশ্রম করতে হবে, তখন সবথেকে আগে জবাব দিয়ে দেবে তোমার শরীর। তো সেটাই আর কি আমার হচ্ছে, মানে আমার শরীর এক এক সময় এমনই লাগছে, মনে হচ্ছে যে আমি যদি 2 দিন নিশ্চিন্তে একটু ঘুমোতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু সেই সুযোগ তো আমাদের মায়েদের চট করে হয় না। তো তার জন্যই আমার হাজব্যান্ডের ছুটি ছাড়া আমি সেইভাবে আর কি নিশ্চিন্ত মনে ঘুমোতে পাই না। তো এই যে আমরা এখন 3জন মিলে বেরিয়ে পড়েছি, আর ও আর কি অফিস গেছিল, অফিস থেকে ম্যানেজ করেই আর কি এসেছে। তো যেহেতু ছেলের আর কি ক্রিকেটের ওখানে ওর বাবা গেলে বেশি ভালো লাগবে আমার থেকেও। তো এই যে আমি ছেলেকে বলছিলাম কোন স্যার জিতবে, মানে ওদের যে খেলাটা সেটা ওদেরই 2টো স্যার, আর 2টো স্যারেরই টিম দুটো, তো দুটোই ফাইনালে উঠেছে। আর আজকেই সেই ফাইনাল খেলাটা রয়েছে। তো যাই হোক, কালকে আর এসে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আবারও নেক্সট মর্নিং সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো এদিকে আমটাকে আর কি কাটতে বসেছি, কালকে যেহেতু হয়নি তাই আজ সকালে আমি ভেবেছি যে রান্না বান্না দূরে থাক, আজকে আগে আমি আমের ব্যবস্থা করব। এই করে না একা হাতে অনেক কাজই করে উঠতে পারি না, জানো তো। ওই যে আগের দিন থেকে ভাবতে থাকি এই করব সেই করব, হ্যানা করব ত্যানা করব, কিন্তু দেখবে একবার যখন রান্নাঘরে তুমি ঢুকে যাবে, তখন বেলা গড়ানোর আগে তুমি আর রান্নাঘর থেকে বেরোতে পারছো না। ছেলের টিফিন, হাজব্যান্ডের টিফিন, কি খেয়ে যাবে, ছেলে ফিরে কি খাবে, এই সমস্ত নিয়ে তুমি ওই রান্নাঘরের মধ্যে আটকে যাবে। তাই আজকে ভেবেছি না, এই কাজটা মিটিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। তো অনেকগুলো আচার বানাবো বলেই ঠিক করেছি, যেহেতু অনেকগুলো আম রয়েছে আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তার জন্য যেটা করতে হবে, পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে।
আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আম গাছে আর কি প্রচুর আম ধরেছে, কিন্তু এই আমগুলো সেখানের নয়, আমরা গাছের থেকে আম নিয়ে আসিনি। তো এগুলো আর কি গিফট করেছে। আসলে দেখবে অনেক সময়ই নিজের থেকেও অপরে বেশি আপন হয়ে যায়, তাই না? এই আমের কথাই বললাম আর কি, মানুষের নয়। তো যাই হোক, সেই রকমই কিছু মানুষ এত ভালোবাসে তোমাদের দাদাকে যে এটা ওটা সেটা দিতেই থাকে। তো এই ভালোবাসাগুলো সত্যি কথাই কোনো আদান প্রদানের ভালোবাসা নয়, এই ভালোবাসাগুলো কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা। ও কখনো মানে আমরা কখনো কাউকে কোনো কিছু যে দিচ্ছি বা করছি এমন কোনো ব্যাপার না, কিন্তু ওর এমন অনেক বন্ধুবান্ধব রয়েছে এখনো পর্যন্ত যারা কিন্তু ওকে প্রচণ্ড ভালোবাসে। আর সত্যি কথা বলতে এই ভালোবাসাটা সবাই পায় না, আর এই লাকিটাও সবাই হয় না, ও সেই দিক থেকে লাকি বলতে পারো। এদিকে আমগুলোকে না আমি রোদে দিয়ে দিয়েছি, কিছু ভাবছি আমশি বানিয়ে রাখবো, আর কিছু আর কি গুড় আম করব, সেই আমগুলো একটুখানি রোদে দিয়ে দিলাম। গুড় আম করলে ওই আমটাকে ধুয়ে নিলে, ধুয়ে জলটা একদম শুকিয়ে নিয়ে ওইভাবে কেটে যদি একটা রোদ মোটামুটি খাওয়াতে পারো, তাহলে কিন্তু গুড় আম অনেক দিন পর্যন্ত টিকে যায়। ওইদিকে যে গোটা গোটা আমগুলো যেগুলো আর কি আমি মাঝের আটিটা কেটে উঠতে পারিনি, সেগুলো কিন্তু গোটা গোটাই আমি দিয়ে দিয়েছি। ওগুলো দিয়েও একটা বেশ সুন্দর আচার বানাবো। জানো তো, আমার মনে পড়ে গেল, যে বছর আমার প্রথম বিয়ে হয় সেই বছরে আমার শ্বশুরবাড়িতে প্রচুর আম হয়েছে। আর আমার বাপের বাড়িতে সেই রকম আর কি আম গাছে এত আম ধরে আছে এই ব্যাপারটা আর কি দেখিনি কখনো, কারণ আমাদের খুব স্বল্প জায়গার মধ্যে বাড়ি, আর গ্রামের বাড়িতেও মানে আমাদের যেখানে সেখানে আর কি আমের এতটা চল নেই। তো শ্বশুরবাড়িতে আম টাম দেখে নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড বলতে পারো। আর বয়স তখন অনেক কম, 19 বছর সবে বয়স। তবে তখন ইউটিউবের এতটা চল ছিল নাকি আমি জানি না, কিন্তু আমি ইউটিউব সম্বন্ধে এতটাও জানতাম না কিছু। আর তখন আমি ফেসবুকও করতাম না, জানো, ওই ফোনটা আমার ছিল ফোন আসা আর ফোন যাওয়া। তো আমাদের রানীগঞ্জের বাড়িতে আমার এক কাকিমা ছিল, তো সেই কাকিমা আর কি আমাকে অনেক কিছু শিখিয়েছিল, যে এরকম এই জেলি আচারটা যেটা আর কি আমি বানাবো। তো আমার যখন প্রথম বছর বিবাহবার্ষিকী হয়, তখন গ্রামে বুঝতেই পারো এমনভাবে বিবাহবার্ষিকী হয়েছে যেন সে কন্যাদানের মতো। জানো, আমাদের প্রথম বছর বিবাহবার্ষিকী, অথচ আমাদের কোনো একটা ছবি নেই। মানে সেই অর্থে আমাদেরকে কেউ যে বলে দেবে এরকমও ব্যাপারটা ছিল না। আর গ্রামে মানে কারোর একটু অসম্মান হওয়া চলবে না, অসম্মান হলেই মানুষ খেয়ে দিয়ে গিয়ে আর পিছনে তোমার নিয়ে কথা বলবে। তো সেই হিসাবে আর কি যেন সেই কন্যাদান হয় না, সেই রকমভাবে আমার হাজব্যান্ড আর কি আমার বিবাহবার্ষিকীটা করেছিল। লোকও খেয়েছিল অনেক, মোটামুটি 150-200 মতো লোক খেয়েছিল, কিন্তু ওই আর কি। তো সেই সময়ে আমাদের যে রাঁধুনি মানে আমাদের গ্রামেরই এক দাদু আর কি, তো পোস্ত, মাংস, অনেক তরকারি এই সমস্ত হয়েছিল। আমি বলেছিলাম, দাদু তোমাকে আমি চাটনির হাত থেকে ছুটি দিলাম, চাটনিটা না আমি বানাবো। তো অত লোকের চাটনি আমি নিজেই বানিয়েছিলাম, এই যে জেলি আমটা যেটা আর কি সিদ্ধ করে বানাবো। তো সেটা তোমাদের সাথে তো একটু পরে শেয়ার করছি। তো সেই আচারটা সেই যে তখন শিখেছিলাম, এখন হঠাৎ মনে পড়লো মাঝে বছর 4-5 আর কি সেই আচারটা আমার আর বানানো হয়নি। তবে গুড় আমটা আমি প্রতি বছরই বানাই, কোনো বছর সাকসেস পাই, আবার কোনো বছর ফেলিওর হয়ে যায়। আর এই যে পাকা আমগুলো হাতে করে একটুখানি মেখে নিয়ে পাল্পটা আর কি ছেঁকে নিচ্ছিলাম, তারপরে দেখছি যে না ছাকা যাচ্ছে না, তখন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন মোটামুটি আমের মিষ্টতা অনুযায়ী চিনি দিতে হবে একটু, তবে টকটকও থাকবে। তো এটাকে ভালো করে চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে হাতে যখন একটা চিটচিটে ভাব লাগবে, তখন এই যে 2টো থালা আমি আগেই রেডি করে দিয়েছি। কিছুই না, থালাটাকে ভালো করে মুছে নিয়ে যেন জল না থাকে, আর তার উপরে আর কি তেল বুলিয়ে এইভাবে আমটা কিন্তু দিয়ে দিতে হবে। ওটাকে আমি এখন রোদ খাওয়াবো, মোটামুটি 2 দিন রোদ পেলেই কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। আর এই যে এই আমটাকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এই মুহূর্তে আর কি গরম অবস্থায় কিচ্ছু করা যাবে না, মোটামুটি ঘন্টা 2 মতো এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে। আর ততক্ষণে ওইদিকে আমি সকালে রান্নাবান্না সেরে ফেলবো, সাথে তোমাদের দাদার টিফিন রয়েছে, সমস্ত কিছু আর কি চলো রেডি করে ফেলি। তো ও বললো যে আজকে যখন এত কিছু করছো আর ভাত করতে হবে না, আজকে রুটি খেয়ে চলে যাব। তো ও তো রুটি খেয়ে চলে গেছে, আর ছেলের জন্য সামান্য ভাত বানিয়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিং যদিও না আফটারনুন, মানে বিকেলবেলা এখন বাজে ওই 5টা মতো। তো এই যে ভিডিও এডিট করলাম বা সমস্ত ওইদিকে কাজ টাজ কমপ্লিট করলাম, একটু রেস্টও করছিলাম।
কারণ নিজের রিল্যাক্সেরও দরকার। তারপর আবার আচার বানাতে এসেছি, তো আজকে সারা দিন আচারই চলবে। তো চলো, 2 রকমের আম অলরেডি রেডি করা আছে, কেটে কুটে একটু রোদে দিয়ে রেখেছিলাম, একটা সিদ্ধ করে রেখেছি। তো ওই 2 রকমের আচার এখন বানাবো, একটা হচ্ছে আম জেলি, একটা হচ্ছে গুড় আম। সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, পুরো আম রিলেটেড একটা ভিডিও। তো ভালোই হবে, থেকেও যাবে। আর অনেক সময় আমি নিজেও ভুলে যাই, জানো তো, মানে আজকে এক প্রসেসে করছি, কালকে আবার গিয়ে সেই প্রসেসটা ভুলে যায়, এরকম হয়ে যায়। তবে আমার এই ধরনের কাজ টাজ করতে ভালো লাগে। তো এখন কি হচ্ছে, অতগুলো আম কেটেছি বলে হাতে একটা এগুলোতে পেশিগুলোতে একটা পেন হচ্ছে, এটাই আর কি, মুঠো করতে পারছি না। ঠিক আছে, যখন আচার খাবো তখন সব ভুলে যাব। তো চলো একে একে ধাপে ধাপে রেডি করি। তারপর ছেলের টিউশন আছে, ওকে টিউশন নিয়ে যেতে হবে, 6টা থেকে টিউশন। তো আমার হাতে আর 40 মিনিট সময় আছে, ঝটপট সব করে নিই। তো ওই যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই আমটাকে বেশ হাতে করে ভালো করে মেখে নিয়ে ওই আঁটিগুলো ফেলে দিয়েছি। তো চাইলে ছেঁকে নেওয়া যেতে পারে, যারা আর কি ওই শক্ত অংশটা রাখতে চাও না। তো আমি আর ছাঁকিনি, এটাও খেতে খুব ভালো লাগে। তারপর এই যে সর্ষের তেলের মধ্যে তেজপাতা আর হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এগুলো আমি কিন্তু ফোড়নে দিয়েছি। এরপর ওই যে পাল্পটা, এটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছুই না, এরপরে নাড়াচাড়া করারই পালা। আর এই আচারটা হবে চিনি দিয়ে। তো আমের মিষ্টতা অনুযায়ী আবারও কিন্তু চিনি দিতে হবে। যদি খাটা মিঠা আম হয় তাহলে কিন্তু খুব একটা বেশি চিনি লাগবে না। তবে এই আমটা ছিল প্রচণ্ড টক, তার জন্য আমার না মোটামুটি 500 গ্রাম চিনি লেগেছে জানো এই আচারটা বানাতে। তবে খেতেও হয়েছে খুব সুন্দর। তবে আচার জিনিসটা কী জানো তো, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্নান টান করে বানালে, একটু ধোয়া মোছা গ্যাস ট্যাস থাকলো, তখন দেখবে সেই আচার কিন্তু অনেক দিন টিকে যায়। এটা যদিও সম্পূর্ণ মনের ব্যাপার, এটার মধ্যে কিন্তু কোনো ব্যাখ্যা নেই, কিন্তু ওই আর কি, চল হয়ে আসছে, আমরাও শুনে আসছি, আর সেটাতে আমরাও অভ্যস্ত হয়ে গেছি। আর ওই যে একটা রোদ খাইয়ে দিয়েছিলাম আমটা, ওই আমটা একদম গুড় আমের জন্য পারফেক্ট, ঠিক আটিও হয়নি, আবার খুব একটা নরমও নেই, মোটামুটি শক্ত হয়ে গেছে কিন্তু। তো ওইদিকে ওই আচারটা ফুটতে দিয়েছি আমি ফ্লেমটা কমিয়ে, আর এখানে আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন এই আমটাকে একটু কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে। তবে প্রথমে ভাজার সময়েই আমি কিন্তু লবণ দেব না, একটুখানি পরের দিকে কিন্তু আমি এর মধ্যে লবণ অ্যাড করব। তার কারণ হচ্ছে, মানে যেই তুমি লবণ দেবে তখনই কিন্তু এখান থেকে জল ছেড়ে দেবে। তো মোটামুটি মিনিট 5 ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে লবণ দিয়েছি। তবে যখন প্রথমে ভাজবে আমটা, তখন একদম ফ্লেমটাকে কিন্তু হাই রেখেই ভাজতে হবে। তো আমার মায়ের হাতে গুড় আম আমি সবথেকে সেরা খেয়েছি। আর মাকে কপি করব এমন দুঃসাহসও আমি রাখি না, তবে চেষ্টা করলাম নিজের মতো একটু করার। আর অবশ্য এই মাছটার কিন্তু ফোনে মাই ছিল, মাকে জিজ্ঞাসা করে করেই আমি কিন্তু কাজটা করেছি। তো এই যে গুড়টা কিন্তু আমি মোটামুটি আন্দাজ করেই দিয়েছি গো। তো তোমরাও মোটামুটি একটা আন্দাজ করেই দিও, কারণ আমি সত্যি কথা বলতে কোয়ান্টিটি কিন্তু বলতে পারবো না। তবে আমটা আমার মনে হয় 2 কেজি মতো হবে, সেখানে আর কি ওই মোটামুটি 750 মতো আর কি গুড় লেগেছিলো। এদিকে ছেলেরও টিউশনের টাইম হয়ে যাচ্ছিল, ওকে তুলে নিয়ে ওকে দুধ, কর্নফ্লেক্স আর সাথে একটুখানি মুসলি দিয়েছি। মুসলিটা খেতে এখন খুব পছন্দ করছে জানো, তার জন্যই ওই কর্নফ্লেক্সের সাথে একটুখানি মুসলি অ্যাড করলেই সুন্দর খেয়ে নিচ্ছে। গুড় আমের ক্ষেত্রে গুড়টা গলে যাওয়ার পর একটুখানি কিন্তু টেস্ট করে দেখে নিতে হবে, যদি দেখো যে টক ভাব লাগছে তবে কিন্তু আরও একটুখানি চিনি কিন্তু এর মধ্যে অ্যাড করবে, গুড় কিন্তু এর মধ্যে অ্যাড করবে। তো এটাকে আমি মোটামুটি দেখো নাড়াচাড়া করে কিন্তু রেডি করে ফেলেছি। এই আচারটা একদমই রেডি হয়ে গেছে। আর সমানে কিন্তু আচার মানেই হচ্ছে তোমাকে তার সাথে লেগে থাকতে হবে। আচারকে ফেলে দিয়ে তুমি চলে গেলে আচারও কিন্তু তোমাকে ধোকা দিয়ে দেবে। তো তার জন্য একদম কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। তো এই যে গুড়টা গলে যাওয়ার পর ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি। ফ্লেমটা হাই করে দেওয়ার পরে গুড়টা মোটামুটি একটু শুকনো পর্যন্ত ওয়েট করতে হবে। তো তারপরে আর কি আমি ঢেকে দিয়ে ছেলেকে টিউশনে দিতে চলে গেছিলাম। দেন আমি সন্ধেবেলায় এসে আর কি এই যে মশলাটা রেডি করছি। মোটামুটি এখানে ধনে, জিরে, মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা এই দিয়েছিলাম। তবে জোয়ানটা দিলেও ভালো লাগতো, আমি জোয়ানটাকে স্কিপ করে গেছি। তো এটা একটা গুঁড়ো মশলা আমি কিন্তু বানিয়ে নেব। আর
আমি মশলাটা বানাবো অবশ্যই শিলনোড়ায়, তবে মিক্সিতেও বেশ ভালো হয়, তবে মিক্সিতে একটু বেশি গুঁড়ো হয়ে যায়, যার জন্য আমি এটাকে কিন্তু শিলনোড়াতেই রেডি করছি। আর ছোট শিলটা আমার এই ছোটোখাটো জিনিসগুলো হাতে বাটতে তো বেশ ভালো লাগে। শরীরের তো সেরকম কোনো এক্সারসাইজ আমাদের হয়ই না, তো এই টুকটাকগুলো যদি আমরা না করি তাহলে তো একদম অকালে অকেজো হয়ে যাব, তাই না? একই তো শরীরের নাম মহাশয় হয়ে গেছে এখন, তো তারপরে আবার যদি এই রকমভাবে রেস্টে রেখে দিই তাহলে তো আর কিছু বলারই নেই। তো চলো, এদিকে মশলাটাকে আমি মোটামুটি একটা দেখো হাফ গুঁড়ো করে নিয়েছি, এরপরে দুটো আচারের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। তাহলে আচার তো আমার মোটামুটি রেডি হয়েই গেছে, আর আমসত্ত্বটাও দারুণ হয়েছে। তোমাদেরকে আমি নেক্সট ভিডিওয়ে দেখাবো যে আমসত্ত্বটা তুলে তারপরে আর কি। তো এই যে এরপরে আমি প্রথমে আর কি চিনির যে আচারটা সেটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এখন কিন্তু ঠান্ডাও হয়ে গেছে জানো, কারণ এখন অনেকটা রাত্রি, তো মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে গেছে। 7টা সাড়ে 7টা কী বলবো, 8:30 বেজে গেছে। ছেলেকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, তো তারপরে আর কি এটা করলাম। কি করবে, সব দিকটাই তো দেখতে হয়। তবে যদি কোনো কাজ না থাকে আমার মতো, তাহলে কিন্তু ওই সাথে সাথেই মশলাটা দিয়ে দিও, বেশ ভালো হবে, তার স্বাদটা আরও বেশি হবে। এতদিন পর্যন্ত মায়ের হাতের গুড়াম খেয়েছি, এবারে ইচ্ছে রয়েছে মাকে একটুখানি টেস্ট করাবো আমার হাতের আচার। তো এটাই তো আমরা মেয়েরা চাই, তাই না? যে যেই গুরুজনরা আমাদের জন্য যা করেছে তাদেরকে যদি একটু হলেও আমরা সেই স্বাদটা দিতে পারি। তো ব্যাস আর কি, চলো রেডি হয়ে গেছে আচার। আর আজকে বাজার যখন আর কি সৃজনকে আনলাম তখন একটু বাজার দিকে গেছিলাম, ওর জলের বোতলটা আর কি ভেঙে গেছে, তো ব্যাগের মধ্যে জল পড়ে যাচ্ছে, তাই একটা বোতল নিয়ে আসলাম। কি দাম গো, ভেতরটা স্টিল, দাম নিল 900 টাকা, অনেক দাম নিয়েছে। আর এই যে আচার রাখবো বলে সেলোরি আর কি কাঁচের যে জারগুলো সেগুলো নিয়ে আসলাম। এগুলো বেশ টেকসই হয়, দামটা অনেকটাই বেশি, কারণ নর্মালি যে আচার রাখার জার সেগুলোর দাম অনেক কম, 30 টাকা 40 টাকা 50 টাকা এমনিতেও পাওয়া যাচ্ছে আর কি, কিন্তু এটার দাম নিল 350 টাকা। আর এই যে ছোটোটা, এই ছোটোটার দাম নিল 170 টাকা, সরি 350 নয় 250 টাকা। তো এরপরে এগুলোকে আমি কিন্তু রাত্রেই আর কি মেজে ফেলবো, কারণ কালকে সকালে আবার এগুলোতে রাখতে হবে জিনিস, তো তার জন্যই। তো শরীর আর দিচ্ছে না, এত রাত্রি হয়ে গেছে আর এত পরিশ্রম হয়েছে না সকাল থেকে, ওই আচার অতগুলো করাটা মানে প্রচুর আর কি চাপ হয়ে গেছে। তো কিছু করার নেই, আমার কাজ তো আমাকেই করতে হবে, এগুলো তো আর আমার হাজব্যান্ড করতে পারবে না। তো তার জন্য রাত্রে মনে হচ্ছে এই কাজটা যদি আবার না করে রাখি কালকে সকালে আচারগুলোকে রাখতে পারবো না জারের মধ্যে। তবে আচার যে রাখবো সেগুলো আবার নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটাকে বেশি বড় করলাম না। আর হ্যাঁ, ভিডিওর শেষে মৌমিতার কোশ্চেনের অ্যান্সারটাও দিয়ে দেবো। মৌমিতা আমাকে অনেক দিন ধরেই কমেন্ট করছো যে আমার যে হাতের নোয়া বাঁধাটা সেটা যেন একবার দেখাই আর তোমাকে সেই বিষয়ে আর কি ডিটেলটা বলি। তো অবশ্যই এই ভিডিওর শেষে তোমার জন্য শেয়ার করে দেব। তো চলো, আজকে রাত্রের মতো আমার কাজ মোটামুটি মিটেছে। আর রাত্রে যেইটুকুনি কাজকর্ম থাকে বলতে ওই এটা ওটা ভেজানি ওগুলোই আর কি করতে হবে। কালকে আবার ভোর 4টায় উঠতে হবে, সৃজনের স্কুল রয়েছে। তো এই করে আর কি প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে, কিন্তু পরিশ্রম হলেও দিন শেষে যখন সবার মুখে হাসি থাকে তখন পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে হয় না। আর এই যে বরফের ট্রে না আমার ছিল না, তো সেটা নিয়ে এসেছি, আর বরফটা আমি বসিয়েও দিয়েছি। এই ধরো একটুখানি শরবত বানালাম বা একটু কিছু লস্যি টস্যি বানালে দেখবে একটু বরফ দিলে আর কি ভালো লাগে। এই জায়গাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম, মানে ওই প্লাস্টিক সমেত ভরে দেয় আমার হাজব্যান্ড, তো সেগুলোকে আমার বাছাই করতেই আর কি সময় চলে যায়। ও যদি একটা কাজ করে সেই কাজটাকে আবার নেক্সট টাইম আমাকে ঠিক করতে হবে, আর সেটা ঠিক করার পিছনে আবার আমাকে সময় দিতে হবে। তাই ওকে বলি যে তুমি খুব বেশি কাজ করতে চেও না। যাই হোক, এদিকে আর কি আমন্ড আর কিচমিচটা ভিজাবো, আর জোয়ান ভিজিয়ে দিলাম। বেশ কয়েকদিন ধরে একটু গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, তো ওই জোয়ান ভিজে জলটা খেলে কিন্তু অনেকটাই উপশম হয়। তবে খুব একটা যে উপকার পায় সেটাও বলতে পারবো না। যাই হোক, অভ্যেসবশত আর কি এগুলো। তো এই তো ভিডিও এডিট করতে করতে দেখছি না মৌমিতার অ্যান্সারটা আজকেও দিতে পারবো না, সেটা হয় না। তো মৌমিতার অ্যান্সারটা আগে দিই। এই যে নোয়া বানানো, এটা তুমি দেখতে চেয়েছিলে, এটা জাস্ট নর্মাল। আর ভেতর দিকটা না আমার মানে সলিডটা নয় আর কি, হাফটা রয়েছে। অনেকে আবার সলিডটাও বানায়, মানে পুরোটা একসাথে, তো আমি কিন্তু হাফ বানিয়েছি। ঠিক এরকম ডিজাইনটা, ঠিক বোঝাতে পারলাম কিনা বুঝতে পারছি না। যাই হোক, এটা আমি নিয়েছি মোটামুটি 5-6 বছর আগে। হ্যাঁ, তখন দাম নিয়েছিল 50,000-এর মতো। তো এখন
মনে হয় 1 লাখের কাছাকাছি হয়তো হয়ে যাবে আর কি। এখন যা সোনার দাম, আমি তো কেনার কথা ভাবছিই না, দরকার নেই বাবা। অ্যানিভার্সারি পেরিয়ে গেছে, আর সামনে আমার বার্থডে আসছে, ওটাতেও কোনো আমার গোল্ড কেনার ইচ্ছা নেই, কারণ সামনে বাড়ি হবে আর কি, মানে কাজকর্ম এরপরে শুরুর দিকে, এরপরে ওই দিকে ব্যস্ত হয়ে যেতে হবে। আর নিজের কোনো শখ শৌখিনতা নয়, এবার সব ঘরের দিকে দিতে হবে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, চলো তবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কোনো বন্ধু রাগ করো না যে আমি এখন একদিন পর পর ভিডিও দিচ্ছি, তার কারণ হচ্ছে ছেলের এক্সাম রয়েছে, তো পুরো ব্যাপারটা আমাকে দেখতে হয়, এর জন্য একটু চাপে থাকি। বুঝতে পারো এত কাজকর্ম, এরপর প্রতিদিনের কাজটাকে যদি আমি রেকর্ড করতে থাকি তাহলে কাজের টাইমটা অনেকটা বেড়ে যায়, যার জন্য ওকে সময় দিয়ে উঠতে পারি না। তারপরে এডিটিং থাকে ধরো, তো এই ক্ষেত্রে আমি এর জন্য কাজটাকে ভাগ করে নিচ্ছি, যে আজকে ভিডিও বানাবো, কালকে এডিট করব। তাহলে আমি মোটামুটি 2 দিন ধরে ভাগ করে নিলে অসুবিধা হয় না। এক্সামটা পেরিয়ে গেলে আবার রেগুলার করব, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এইবারে আর কি অনেকটা গ্যাপ হয়ে গেছে, পুরী গেছিলাম, ফিরেছি, এই করতে করতে অনেকটা একটা লেন্দি গ্যাপ হয়ে গেছে ওর, তো সেটাকে মেকআপ, ও তো বাচ্চা মানুষ, নিজে কি করে দেবে, তাই আমাকে ওর পিছনে একটুখানি পরিশ্রম এবার করতে হচ্ছে। নয়তো ওর পিছনে খুব একটা আমাকে খাটতে হয় না, ছেলেটা আমার খুব একটা যে পড়াশোনাতে অবাধ্য সেটা বলবো না আর কি, মোটামুটি কথা শুনে চলে। তো চলো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।